হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 এর ইতিহাস বইয়ের 9 নম্বর অধ্যায়ে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে 35টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর করিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে প্রশ্ন উত্তরগুলি নোট করে নিবে। ওকে, তাহলে চলো এবার আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, আমি প্রথমে পয়েন্ট করেছি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? উত্তর, স্বাধীন ভারতের সংবিধান 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে কার্যকরী হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়? উত্তর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, গণতন্ত্র বলতে বোঝায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা। 4 নম্বর প্রশ্ন, সার্বভৌম বলতে কি বোঝো? উত্তর, সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। 5 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর, স্বাধীন ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 6 নম্বর, সংবিধান কে রচনা করেন? উত্তর, সংবিধান রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে 7 জনের খসড়া কমিটি। 7 নম্বর, কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধানকে কি বলা হয়? উত্তর, কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধানকে রাষ্ট্রপতি বলা হয়। 8 নম্বর, ভারতীয় পার্লামেন্ট বা সংসদের দুটি কক্ষের নাম উল্লেখ করো। উত্তর, ভারতীয় পার্লামেন্ট বা সংসদের দুটি কক্ষের নাম রাজ্যসভা ও লোকসভা। 9 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা কত হওয়া উচিত? উত্তর, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা হওয়া উচিত অনধিক 250 জন। এবার 10 নম্বর, সংবিধান অনুযায়ী বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কতজন হওয়া উচিত? উত্তর, সংবিধান অনুযায়ী বর্তমান লোকসভার সদস্য সংখ্যা হওয়া উচিত 552 জন। 11 নম্বর, রাজ্যের বিভিন্ন উচ্চ পদস্থ ও সম্মানিত ব্যক্তিদের কে নিয়োগ করেন? উত্তর, রাজ্যপাল। 12 নম্বর, সংবিধান অনুযায়ী রাজ্যপাল হতে হলে ওই ব্যক্তির বয়স কত হতে হবে? উত্তর, সংবিধান অনুযায়ী রাজ্যপাল হতে হলে ওই ব্যক্তির বয়স 35 হতে হবে। 13 নম্বর, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলে? উত্তর, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গ্রাম প্রধান বলে। 14 নম্বর, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরের নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরের নাম পঞ্চায়েত সমিতি। 15 নম্বর, পঞ্চায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর, পঞ্চায়েতের সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। 16 নম্বর, পৌরসভা কি? উত্তর, পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলর নিয়ে গঠিত কাউন্সিলর পরিষদকেই পৌরসভা বলে। 17 নম্বর, পৌরসভার সদস্যদের কি বলা হয়? উত্তর, পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর। 18 নম্বর, পশ্চিমবঙ্গে কোন কোন জেলার জেলা পরিষদ নেই? উত্তর, পশ্চিমবঙ্গে কলকাতা এবং দার্জিলিং জেলায় জেলা পরিষদ নেই। 19 নম্বর, কাউন্সিলর কাদের বলা হয়? উত্তর, পৌরসভার সদস্যদের কাউন্সিলর বলা হয়। 20 নম্বর, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? উত্তর, ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। এবার 21 নম্বর, আধুনিক ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলনটি কোথায় হয়েছিল? উত্তর, আধুনিক ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলনটি হায়দ্রাবাদের তেলেঙ্গানায় হয়েছিল। 22 নম্বর, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর, চিপকো আন্দোলন হয়েছিল হিমালয়ের পার্বত্য অঞ্চলে। 23 নম্বর, কবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হন? উত্তর, 2011 খ্রিস্টাব্দে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হন। এবার 24 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 25 নম্বর থেকে দেখো, আমি তোমাদের শূন্যস্থান প্রশ্ন উত্তর দিয়েছি। এই শূন্যস্থানও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, অবশ্যই তোমরা খুব ভালো করে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা বলে দিই, আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্নে খুব ভালো করে মুখস্থ করে নিবে। ওকে, 25 নম্বর প্রশ্নটি দেখে নাও। সংবিধান হলো একটি দেশের ড্যাশ প্রতীক? উত্তর, সার্বভৌমত্বের প্রতীক।
26 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946, 1948, 1950 খ্রিস্টাব্দে। উত্তর 1946 খ্রিস্টাব্দে। 27 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র চীন, ভারত, রাশিয়া। উত্তর ভারত। 28 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া এর সংবিধান থেকে ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ গ্রহণ করা হয়েছে। উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 29 নম্বর, ভারতের সাধারণতন্ত্র দিবস পালিত হয় 15 আগস্ট, 26 জানুয়ারি, 23 জানুয়ারি। সঠিক উত্তরটি হলো 26 জানুয়ারি। 30 নম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নিয়োগ করেন। উত্তর রাষ্ট্রপতি। 31 নম্বর, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি। সঠিক উত্তরটি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার 32 নম্বর, রাজ্যের শাসন ব্যবস্থায় সবার উপরে ড্যাশ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, অর্থমন্ত্রীর স্থান। সঠিক উত্তরটি হলো রাজ্যপালের স্থান। 33 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ, জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়। সঠিক উত্তরটি হলো প্রফুল্ল ঘোষ। এবার 34 নম্বর, পৌর প্রধানকে বলে ড্যাশ কাউন্সিলর, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। সঠিক উত্তরটি হলো কাউন্সিলর। এবার 35 নম্বর, তেভাগা কৃষক আন্দোলন সংগঠিত হয় 1946, 1947, 1948 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো 1946 খ্রিস্টাব্দে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের 35টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্ন এবং সাথে তার উত্তর। ওকে, প্রথমেই তোমাদের 1 নম্বরে রয়েছে বেমানান শব্দটি খুঁজে বার করো। ক নাম্বার, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, ধনতান্ত্রিক, গণতান্ত্রিক। এখানকার বেমানান শব্দটি হলো ধনতান্ত্রিক, যেটি আমি আন্ডারলাইন করে রেখেছি। তারপর খ নাম্বার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। এখানকার বেমানান শব্দটি হলো রাজ্যপাল। তারপর গ নাম্বার, পৌরসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। এখানকার বেমানান শব্দটি হলো রাজ্যসভা। তারপর ঘ নাম্বার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। এখানকার বেমানান শব্দটি হলো বি আর আম্বেদকর। এবার উ নাম্বার, চিপকো আন্দোলন, আপ্পিক্য আন্দোলন, তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। এখানকার বেমানান শব্দটি হলো তেভাগা আন্দোলন। ওকে, এবার তোমাদের 2 নম্বরে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। ক নাম্বার, সংবিধান হলো বিচার বিভাগের আইন সংকলন। এটি হলো ভুল। খ নাম্বার, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকর। এটি তোমাদের ঠিক। তারপর গ নাম্বার, ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক। এটি ভুল। তারপর ঘ নাম্বার, রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। এটিও তোমাদের ভুল। তারপর উ নাম্বার, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে। এটি তোমাদের ঠিক। ওকে, এবার দেখো তোমাদের 3 নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দে। প্রথম প্রশ্নটি দেখে নাও, স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? উত্তর, স্বাধীনতা প্রাপ্তির সময় বিভিন্ন কারণে ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল। যেমন, ভারত রাষ্ট্রের পরিচালনা। রাষ্ট্র যেহেতু একটি প্রতিষ্ঠান, তাই তা আইন মাফিক পরিচালনার জন্য সংবিধান রচনার প্রয়োজন দেখা দেয়। রাষ্ট্রের নিরিখে সংবিধান হলো এমন কিছু আইন কানুন যেগুলি দ্বারা সরকারের ক্ষমতা ও কাজ, নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয়। ভারতবাসীর দাবি পূরণ ও সমস্যার সমাধান। ব্রিটিশ শাসনাধীনে ভারতবর্ষের বিভিন্ন দাবি দাওয়াগুলির পূরণ হয়নি। এছাড়া নবগঠিত স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে নানাবিধ সমস্যা দেখা দেয়। ভারতবাসীর অধিকার প্রতিষ্ঠা, দাবি পূরণ ও নানা সমস্যার সমাধানের লক্ষ্যে স্বাধীন ভারত রাষ্ট্রের সংবিধান রচিত হয়। এরপর খ নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? উত্তর, গণতান্ত্রিক শব্দটি ব্যাপক অর্থে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠাকে বোঝায়। ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির প্রকৃত অর্থ হল প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসন কার্য পরিচালনা। এবার গ নাম্বার, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তর, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে
এর কারণ হলো নিরপেক্ষতা। ধর্ম বিষয়ে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে এখানে প্রত্যেককেই নিজ নিজ ধর্ম পালনের অধিকারী। জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থে ভারতবাসীর ধর্মীয় অধিকারের উপর রাষ্ট্র কিছু যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। ওকে, এবার তোমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখে নাও। মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন, যেমন নিখিল ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা। গান্ধীজি দলিতদের সর্বাধিক কল্যাণের লক্ষ্যে নিখিল ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘ সমগ্র ভারতে দলিতদের অধিকার প্রতিষ্ঠা ও অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন সংগঠিত ও পরিচালিত করে। তারপর শিক্ষার অধিকার দানের উদ্যোগ। দলিতদের শিক্ষার অধিকার দানের লক্ষ্যে হরিজন সেবক সংঘের পরিচালনায় গান্ধীজি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে দলিতদের নিখরচায় লেখাপড়ার ব্যবস্থা করা হয়। পরের পয়েন্ট, মন্দিরে প্রবেশাধিকার দানের উদ্যোগ। গান্ধীজির দলিত আদর্শে উদ্বুদ্ধ হয়ে মন্দিরে দলিতদের প্রবেশাধিকার দানের লক্ষ্যে বোম্বাই কংগ্রেস এক আইন প্রণয়ন করেন। অন্যান্য অধিকার দানের উদ্যোগ। গান্ধীজির সক্রিয় সহযোগিতায় দলিতদের জন্য মেথরদার ইউনিয়ন, আবাসন সমিতি, সমবায় ঋণ সমিতি গড়ে ওঠে। এবার তোমাদের নম্বর প্রশ্নটি দেখে নাও। ভারতের সংবিধানে নাগরিকদের কি কি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর, নাগরিকদের অধিকারগুলির মধ্যে যেগুলি ব্যক্তিত্বের বিকাশে অপরিহার্য সেগুলিকে মৌলিক অধিকার বলে। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। এগুলি হলো: 1. সাম্যের অধিকার, 2. স্বাধীনতার অধিকার, 3. শোষণের বিরুদ্ধে অধিকার, 4. ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং 6. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এবার 6 নম্বর, সিঙ্গুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো। দেখো, আমি এখানে তোমাদের টিকাটি পয়েন্ট বাই পয়েন্ট লিখেছি, তোমরাও ঠিক একই রকম ভাবে পয়েন্ট বাই পয়েন্টই লিখবে। অবস্থান: সিঙ্গুর হলো হুগলি জেলার একটি সমষ্টি উন্নয়ন ব্লক। চুঁচুড়া থেকে 22 কিমি দূরে এর অবস্থান। সিঙ্গুরের কৃষিজ উৎপাদন ও কৃষিজীবী সম্প্রদায়। সিঙ্গুরে কৃষির ক্ষেত্রে বৈচিত্র্য দেখা যায়। এখানকার উর্বর দোআঁশ মাটিতে ধান, পাট, আলু প্রভৃতি উৎপাদিত হয়। এখানে শাকসবজি ও তৈলবীজ যেমন উৎপাদিত হয়, তেমনি বাগিচা শিল্প বা উদ্যান পালনের ক্ষেত্রেও সিঙ্গুরের মানুষ ছিল সহজ ও সাবলীল। সারা বছর জুড়েই এখানে চাষের কাজ হতো। এখানকার 70% জমিতে 3-4 ফসলি কৃষিকাজ হতো। তার পরের পয়েন্ট হলো কৃষির উপর নির্ভরশীলতা। এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ে। পাশাপাশি নানা কৃষিকেন্দ্রিক কাজকর্ম এ সময় ছিল। এইসব কারণে সিঙ্গুর কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের 3-এর অতি সংক্ষেপে উত্তর দেওয়ার সমস্ত প্রশ্ন এবং সাথে তার উত্তর। এরপর 4-এর যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই, তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে চাও তাহলে সেটাও তোমরা পাবে। এর জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যেতে হবে এবং সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবে, পিডিএফ এর জন্য কিন্তু তোমাদের প্রথমে 20 রুপিস পেড করতে হবে। বোঝা গেল? ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট এরকমই আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।